অনিমা চেয়ারে বসে বললেন, আদ্র ঠিকই বলেছে ভাবি। অধরার বাবা নিজেকে হাসি খুশি দেখাচ্ছে ঠিকই, কিন্তু ওনার ভিতরে একটু রাগই আছে। প্রকাশ করে না ঠিকই, কিন্তু আসলে তিনি রেগেই আছেন। রুকাইয়া বললেন, তা তো রেগে আছে জানি, আর রেগে থাকবেই বা না কেন? এই ছেলেটা অধরার দোষ দিয়েই তো দেশে আসেনি। ভাইয়ের জায়গায় আমি থাকলেও আমারও রাগ হতো। আদ্র ঘড়ির দিকে তাকিয়ে বলল, মা আসি, দেরি হয়ে যাবে, যা সাবধানে থাকিস। বেলা 12টা। রুদ্র শাওয়ার নিয়ে বসে আছে, কোনো কাজ নেই, তাই বোরিং লাগছিল। মাথায় এলো অধরার কথা। অধরা একটু পরে যাবে কলেজে, ওকে দিয়ে আসলে মন্দ হয় না। রুদ্র রুম থেকে বেরিয়ে অধরা রুমের দিকে গেল, এই বলতে যে তোকে আজকে দিয়ে আসবো, এখন না বলে এলে অধরা আবার চলে যাবে। রুদ্র অধরার রুমের সামনে এসে দেখলো দরজা খোলা, অধরাকেও দেখা যাচ্ছে না। রুদ্র ডাক না দিয়ে রুমে প্রবেশ করলো। এভাবে কারো ঘরে ঢোকা মোটেও উচিত না, তবুও ও সাহস নিয়েই ঢুকলো। অধরার কথা শোনা যাচ্ছে ব্যালকনিতে। রুদ্র চুপি চুপি ব্যালকনির দরজার কাছে গিয়ে দাঁড়ালো। অধরা তখন কথা বলছিল জুইয়ের সাথে। টপিকটা ছিল রাকিবকে নিয়ে। জুই বলল, অধরা দেখবি আজকেও রাকিব এসে কথা বলবে। অধরা বলল, ওর আর কাজ কি, সবসময় এসে ন্যাকা ন্যাকা কথা বলবে। জুই শোন, কালকে যে তোরা চলে গেলি না, তখন রুদ্র ভাই আমাকে নিতে গিয়েছিল। রাকিব রুদ্রকে দেখে শুধু রেগে ফুঁসছিল। রুদ্র এবার শিওর হলো ওইটাই রাকিব। ও কালকেও আন্দাজ করেছিল এমন কিছুই, আর শেষে তাই হলো। তবে আজকে থেকে ওই ছেলেকে দেখে নি, প্রতিদিন ডিস্টার্ব করা বের করবে। রুদ্র কয়েক কদম পিছিয়ে গলা খাকিয়ে দিয়ে অধরাকে ডাকলো, অধরা কই রে? অধরা রুদ্রের ডাক শুনে জুইকে বলল, জুই পরে কথা হবে, ঠিক টাইমে আসিস, রাখি ঠিক আছে? অধরা রুমে গিয়ে রুদ্রকে বলল, হ্যাঁ ভাইয়া বলো, কি করছিলে? ওই বান্ধবীর সাথে একটু কথা বলছিলাম। ও, কোন বান্ধবী? ওই যে জুই। ও, কিছু বলবেন? পরীক্ষা দিতে যাবি কখন? একটু পরেই। আমি দিতে যাব, আপনি যাবেন? রুদ্র ভ্রু উঠিয়ে বলল, কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, ঠিক আছে, রেডি হয়ে ডাক দিস। আচ্ছা। রুদ্র চলে গেল। অধরা ফোনটা রেখে রিডিং টেবিলে এসে বসলো, পড়া রিভাইজ দিচ্ছে। পরীক্ষা আর দুটো আছে, আজকে আর কালকে, তাহলেই শেষ। রুদ্র অধরাকে নিয়ে কলেজে এলো। অধরা গাড়ি থেকে নামার পরে রুদ্রও নামলো। জুই অধরাকে দেখে এগিয়ে এলো। একই সাথে জুই রুদ্রকেও দেখলো আর বলল, ভাইয়া ভালো আছেন? হ্যাঁ, তুমি ভালো আছো? এরপরে অধরা জুইকে সাথে নিয়ে চলে গেল। রুদ্র সানগ্লাস পড়তে পড়তে আশেপাশে তাকিয়ে রাকিবকে খুঁজলো। যদি ওকে পায়, আর যদি রাকিব আল্লাহ আল্লাহ করে নিজে থেকে কোনো কথা বলে, তাহলে রুদ্র ওকে একটা ধুলাইয়ে দিতে পারবে। ও আরো 10 মিনিট অপেক্ষা করলো, কিন্তু রাকিবকে পেল না, তাই চলে এলো। রুকাইয়া দুপুরের খাবার খেয়ে একটু শুয়েছিল। রুদ্র অধরার কলেজ থেকে বাড়িতে ফিরে প্রথমে ওর মাকে খুঁজলো, একটা গুরুত্বপূর্ণ কথা বলবে। রুদ্র ওর মায়ের রুমের সামনে এসে ডাকলো, মা ঘরে আছো? হ্যাঁ, ভেতরে আয়। রুদ্র ভেতরে ঢুকলো। রুকাইয়া উঠে বসলেন আর বললেন, একটু শুয়েছিলাম রে, এখানে আয় বস। রুদ্র গিয়ে ওর মায়ের পাশে বসলো। খানিকটা আবদার করে বলল, মা আমার একটা কাজ করে দেবে? কি কাজ বলো? রুদ্র অবলীলা বলে উঠল, মা আজকে না অধরাকে বলেছি ওকে নিয়ে ঘুরতে যাব, ও পরীক্ষা দিয়ে এলেই যাব। এতে মেজো আব্বু কিছু হয়তো বলতেও পারে, এমনিতেই মনে হয় আমার উপর তিনি রেগে আছেন, এত বছর ওনার মেয়ের দোষ দিয়ে বাড়ি আসেনি বলে। তুমি একটু ম্যানেজ করে দাও না, যাতে ওকে নিয়ে বাহিরে যেতে পারি। রুকাইয়া ছেলের দিকে তাকিয়ে হাসলেন। রুদ্র বলল, তুমি হাসছ, বলো না কি করে নিয়ে যাব। তিনি একটু মস্করা করেই বললেন, কি করে আবার? গাড়ি করে নিয়ে যাবি? মা সিরিয়াস কথা বলছি, তুমি মজা করছো? ওকে নিয়ে যেতে তো একটা কারণ দেখানো লাগবে, কিন্তু কি কারণ দেখাবো? রুকাইয়া মিনিট দুয়েক ভাবলেন, তারপরে বললেন, আমিও তো কোনো কারণ বের করতে পারছি না, আদ্রকে ডাক, ও বের করে দিবে। রুদ্র বলল, ঠিক আছে, আদ্র থাকতে আমার এত আর চিন্তা কিসের? রুমের দরজার সামনে গিয়ে আদ্রকে ডাক দিল। আদ্র এসে বলল, কি হয়েছে ভাইয়া? মা ডাকছে, ভেতরে আয়। আদ্র ভিতরে ঢুকলো। রুদ্র ওকে বসিয়ে সব কথা বলল। আদ্র কিছুক্ষণ ভাবলো, এরপরে বলল, ভাইয়া তুমি জাস্ট বলবে আমাদের সবাইকে নিয়ে ঘুরতে যাবে, এরপরে তোমরা তোমাদের মতো যাবে, আর আমি আর সোহা অন্য জায়গায় চলে যাব। আর সোহাকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলে ওর আর কোনো কথাই থাকবে না, পেটুকটা খাওয়ার খাওয়ার তালেই থাকবে। রুদ্র হেসে বলল, ভালো আইডিয়া তো, থ্যাংক ইউ ভাই। অধরা পরীক্ষা দিয়ে এসে দেখলো রুদ্র আগেই দাঁড়িয়ে আছে, তবে গেট থেকে একটু দূরে। অধরা রুদ্রের কাছে এসে দাঁড়ালো। আস্তে করে প্রায় সব স্টুডেন্টই চলে গেল। রুদ্র দাঁড়িয়ে আছে তো আছেই, নড়ছেই না। অধরা বলল, কি হলো, যাবেন না? যাবো, একটু দাঁড়াও। অধরা প্রশ্ন করলো, কেন? রুদ্র বাঁকা হেসে বলল, আরে কয়েকটা মেয়েকে দেখতে দাও। অধরা রাগ হলো, বুকে হাত গুজে অন্যদিকে ফিরে দাঁড়িয়ে রইল। এই সময় এলো রাকিব। অনেকক্ষণ ধরে অধরা আর ওই ছেলেকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে না এসে পারল না রাকিব। রাকিবের সাথে আবার দুটো ছেলেও আছে। রুদ্র গা ছাড়া ভাব নিয়ে দাঁড়িয়ে রইল। রাকিব এসে অধরাকে জিজ্ঞেস করলো, অধরা বাড়ি যাবি না? যাবো। আর এই ছেলে কে? অধরা। অধরা রুদ্রের দিকে তাকিয়ে বলল, এমনি একটু আগে রুদ্রর বলা কথায় রাগ উঠে আছে, আর এখন রাকিবের কথা শুনে গা পিত্তি জ্বলে উঠেছে। রুদ্র কড়া গলায় অধরাকে বলল, গাড়িতে উঠো, ফিরতে হবে। অধরা রুদ্রের মুখের দিকে তুমি সম্বোধন শুনে আরো অবাক হলো, চুপচাপ গাড়িতে উঠে বসলো। এবার রুদ্র রাকিবের দিকে তাকিয়ে বলল, তো কি যেন বলছিলে, কি হন আপনি অধরার? রুদ্র এগিয়ে এসে বলল, জামাই হই, জামাই। কথাটা অধরা শোনেনি। এটা শুনে রাকিব বলল, কি?
ওর তো বিয়েই হয়নি, বানিয়ে বানিয়ে মিথ্যা বলছেন কেন? তোমার সাথে মিথ্যে বলে কি লাভ আমার? আর অধরাকে নিয়ে কথা বলার রাইট পাও কই থেকে? ভালোবাসি ওকে। রুদ্র খামছে দিল রাকিবের শার্টের কলার। অধরা গাড়িতে থেকে দেখেও কিচ্ছু বলল না, মনে মনে এই চেয়েছিল। রুদ্র মুখে হয়ে দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, জিপ টেনে ছিঁড়ে ফেলবো অধরাকে নিয়ে কথা বললে। শুনেছি তুই ওকে ডিস্টার্ব করিস। আর কেন করিস তাও জানি, কালকে দেখেছি, আজকেও দেখলাম। তবে ফার্দার যদি ওর আশেপাশে দেখি তাহলে তোর খবর আছে। আর যদি ভেবে থাকিস আমার দৌড় এতটুকুই, তবে সেটা ভুল। আমার ফ্যামিলি ভালো বলে যে আমিও ভালো সেজে তোকে ছেড়ে দেব তা না, একদম কলিজা ছিঁড়ে ফেলবো। ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং, তোকে যেন অধরার আশেপাশে না দেখি। পাবলিক প্লেস বলে রুদ্র কথাগুলো বলে ছেড়ে দিল। রাকিব রেগে হিড়হিড়িয়ে ক্যাম্পাসের ভিতর ঢুকে গেল। রুদ্র সানগ্লাসটা পরে গাড়িতে উঠে এলো। অধরাকে বলল, মিথ্যে বলেছিলি কেন? সেদিন বলেছিলি তো ওই ছেলেকে নিয়ে খেপায়। ছেলেটা যে তোর সিনিয়র আর ডিস্টার্ব করে তা তো দেখলামই। বাড়িতে বলিসনি কেন? অধরা সিট বেল্ট লাগিয়ে বলল, আব্বুর যা রাগ, ওকে মেরেই ফেলতো। রুদ্র মুখ বেঁকিয়ে বলল, এই মেরেই ফেলতো? মারলে মারতো, তোর দরদ লাগছিল কেন? এতে অধরা কিছু বলল। এভাবে কোনো কথা ছাড়াই দুজন বাড়িতে চলে এলো। সন্ধ্যার পর অধরা, সোহা, আদ্র রেডি হয়ে ড্রয়িং রুমে বসেছিল রুদ্রর অপেক্ষায়। রুদ্র এলে ওরা সবাই বেরিয়ে গেল। রুদ্রর খেয়ালে এলো অধরা বোরকা আর সুন্দর করে হিজাব বেঁধেছে। বাহ, ভালোই লাগছে ওর কাছে। চারজনই বেরিয়ে গেল। গাড়ির কাছে এসে রুদ্র আর আদ্র সামনে বসলো। অধরা আর সোহা দুই বোন পিছনে বসলো। কিছু দূর যাওয়ার পরে রুদ্র গাড়ি থামালো। আদ্র নেমে গিয়ে সোহাকে বলল, এই সোহা নামতো। সোহা বলল, কেন? কাজ আছে, আয়। সোহা নামলো। অধরাও নামতে নিয়েছিল। আদ্র বলল, তুই নামছিস কেন? তুই থাক, আমি আর সোহা একটু আসছি। অধরা বলল, ঠিক আছে। তৎক্ষণাৎ রুদ্র গাড়ি নিয়ে চলে গেল। অধরা এগিয়ে এসে বলল, ওরা কোথায় যাবে? আর আমরাই বা কোথায় যাচ্ছি? রুদ্র ঘাড় ঘুরিয়ে বলল, তোকে নিয়ে ঘুরতে যাব বলেছিলাম না, তাই যাচ্ছি। ওরা সাথে যাবে কেন? তাহলে ওরা কোথায় থাকবে? রুদ্র নীরব কণ্ঠে বলল, ওদেরকে নিয়ে চিন্তা বাদ দে, একটু তো নিজের জন্য চিন্তা করতে পারিস। অধরা তাজ্জব বনে গেল। ও কি জিজ্ঞেস করলো আর রুদ্র কি উত্তর দিল? ও শেষে চুপচাপ বসেই রইল। রুদ্র লুকিং গ্লাসে অধরার দিকে তাকিয়ে বলল, চুপ হয়ে গেলি কেন? কথা বল। কি বলবো? কোথায় যাবি? যেখানে ইচ্ছা সেখানে নিয়ে চলুন। ওহ, তাহলে চল। রুদ্র অধরাকে নিয়ে একটা উন্নত মানের রেস্টুরেন্টে এলো। ছাদেই প্লেসটা অসম্ভব সুন্দর। অধরা নিশ্চুপ হয়ে রুদ্রের পেছন পেছন ঢুকলো। রুদ্র একটা টেবিল বুক করলো। মিনিট 10 পরে সেখানে ইফতিও এলো। তবে ও অধরাকে দেখে কেমন একটা গুমট বেঁধে এসে দাঁড়ালো। কালকেই অধরা ওকে মুখের উপর ব্লক মেরে দিয়েছিল, ভাবতেই ওর যেন কেমন লাগলো। রুদ্র অধরাকে বলল, অধরা, তুই তো ইফতির কথা শুনেছিস, ও হচ্ছে ইফতি, আমার বন্ধু। একই সাথে রুদ্র ইফতিকে বলল, ইফতি ও অধরা আমার মেজো চাচার মেয়ে। ইফতি শয়তানি হেসে বলল, আসসালামু আলাইকুম ভাবি। অধরা নাক মুখ কুঁচকে নিল। রুদ্র তড়িৎ চোখে ইফতির দিকে তাকাল। ইফতি রুদ্র আর অধরাকে কিছু বলার সুযোগ দিল না। বলল, সরি ভাবি না আপু, আসলে ভুল করে বলে ফেললাম। অধরা আপু, কিছু মনে করবেন না। অধরা হালকা হাসলো। রুদ্র বলল, তুই বস। ইফতি ফোনটা বের করে আশেপাশে তাকিয়ে বলল, তোরা কথা বল, আমি একটু ফোনে কথা বলে আসছি, যা। রুদ্র বসে পড়লো। অধরার দিকে তাকিয়ে বলল, তো কি খাবি? অর্ডার কর। অধরা অনীহা জানালো, আপনার যা ভালো লাগে তাই অর্ডার করুন। আমি কি অর্ডার করব? তুই কর। অধরা মেনু কার্ড দেখছিল। রুদ্র বলল, আচ্ছা অধরা, তোকে একটা কথা বলবো। বলুন। আচ্ছা, তুই আমাকে মিস করেছিস এতগুলো বছর? মানে আমি যে এতগুলো বছর আসিনি, আমার কথা মনে পড়েনি? মিস করিসনি? অধরা এই সুযোগটাই পেল রুদ্রকে কথা শোনানোর। এতগুলো বছরের রাগ আজ ছাড়বে। অধরা মুখ ভেঙচি দিয়ে বলল, মিস করব কেন? আপনি তো আমার দোষ দিয়ে বাড়িতে আসেননি। রুদ্র হেয়ালি হয়ে বলল, আরে তোকে তখন দেখছিলাম না, তাই তোর দোষই দিয়েছিলাম। এখন তো অন্য ব্যাপার হয়ে গিয়েছে। অধরা দৃঢ় দৃষ্টিতে তাকালো। কি ব্যাপার হয়ে গিয়েছে? ও তুই বুঝবি না। কি খাবি? অর্ডার কর। বলবেন না? পরে বলবো, এখন কিছু খেয়ে নে। দে, মেনু কার্ড দে। এদিকে আদ্র সোহাকে নিয়ে ঢুকলো আরেকটা রেস্টুরেন্টে। সোহা বসে জিজ্ঞেস করলো, ভাইয়া, ওরা কি আমাদের রেখে গেল? আদ্র বলল, রুদ্র গিয়েছে অধরাকে নিয়ে আলাদা সময় কাটাতে। ওদের ঘোরাফেরা শেষ হলে ওরা আবার নিয়ে যাবে, চিন্তা করিস না। আর কিছু খেলে অর্ডার কর। সোহা খুশি হয়ে বলল, করবো, কর, তবে বেশি কিছু অর্ডার করলে পিটাবো ধরে। সোহার ঠোঁট উল্টিয়ে বলল, অমন করো কেন? আজই তো ঠিক আছে। আদ্র ওয়েটারকে ডেকে সোহাকে বলল, কি খাবে অর্ডার করতে। সোহা যা যা খাবে তা ওয়েটারকে বলল। ওয়েটার চলে যেতে আদ্র ফোনটা বের করে কারোর সাথে চ্যাট করায় ব্যস্ত হয়ে পড়ল। সোহা গলা উঁচিয়ে জিজ্ঞেস করলো, কার সাথে চ্যাট করছো? আদ্র গম্ভীর কণ্ঠে বলল, আছে। মেয়ে। সোহা আরো আগ্রহ নিয়ে বলল, মেয়ে নাকি ছেলে? আদ্র কিছু একটা ভাবলো, এরপরে বলল, মেয়ে। সোহার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। অতঃপর আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করলো না, চুপচাপ বসে রইল। কি জন্য চুপচাপ রইল আদ্র টের পেল, তবে গা ছাড়া ভাব নিয়ে বসে রইল। ওয়েটার এসে খাবার দিয়ে গেল। সোহা তখনও চুপচাপ। আদ্র জিজ্ঞেস করলো, কি রে, খা।
খাবো না। কেন? খিদে নেই, ভালো লাগছে না। তাহলে অর্ডার করলি কেন? খাচ্ছি। রাত 10টা 15। আদ্র অধরাকে নিয়ে রেস্টুরেন্ট বেরিয়ে গাড়িতে উঠলো। অধরা এবার নিজে থেকে রুদ্রর পাশে বসলো। এখন ওরা আদ্র আর সোহার কাছে যাবে, তাও আধা ঘন্টার মতো লাগবে। আর বাড়িতে ফিরতে ওদের ভালোই রাত হবে। রুদ্র ওর মাকে আর অধরার মাকে জানিয়ে দিল রাত হবে ফিরতে। রুদ্র এক হাতে স্টিয়ারিং ও অপর হাতে ফোন নিয়ে কল দিল আদ্রকে। হ্যালো ভাইয়া, তোমাদের আসতে কতক্ষণ লাগবে? এই তো আসছি, আর একটু ওয়েট কর। ঠিক আছে, একটু তাড়াতাড়ি এসো, না হলে আবার ফিরতে দেরি হবে। রুদ্র ফোনটা ডেস্কে রাখতে অধরা বলল, ওদের সাথে নিয়ে এলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো? রুদ্র শ্বাস ছেড়ে বলল, আমার দরকার তোকে নিয়ে ঘোরা, ওদের কেন সাথে নিয়ে আসবো? ইফতিকে নিয়ে এলেন যে, ওটা আমার বন্ধু। ভাই বোনদের নিয়ে যেতে অসুবিধা, আর বন্ধুকে সাথে নেওয়া সেটা কিচ্ছু না। রুদ্র ধমক দিয়ে বলল, এই চুপ করবি? সবসময় বেশি বেশি কথা বলতে হবে। আমার সামনে থাকলে চুপ করে থাকবি। অধরা রেগে গিয়ে অন্যদিকে ফিরে তাকিয়ে রইল। বেশ, ও যখন এত কথা বলে তাহলে এরপর থেকে আর কথাই বলবে না, চুপচাপই থাকবে। অধরা সিটে হেলান দিয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুম এসে পড়লো। রুদ্র খেয়াল করলো অধরা ঘুমিয়ে গিয়েছে। ও আদ্রের কাছে আসা অধরাকে দেখতে দেখতেই ড্রাইভ করলো। আদ্র আর সোহা রাস্তার পাশে দাঁড়িয়েছিল। রুদ্র গাড়ি নিয়ে এসে ওদের উঠতে বলল। সোহা আগে গাড়িতে উঠলো, এরপরে আদ্র অধরাকে ঘুমিয়ে থাকতে দেখে ডেকে বলল, এই কি রে, ঘুরতে গিয়ে ঘুমিয়ে পড়েছিস? এই দেখ বাড়িতে চলে এসেছি। অধরা উঠলো না। আদ্র আর কিছু বলল না। সোহা ওর মতো বসে আছে, আদ্রর দিকে ঘুরেও তাকাচ্ছে না। গাড়িটা বাড়িতে এসে থামলো। আদ্র অধরাকে ডেকে উঠালো। অধরা গাড়ি থেকে নেমে মিনিট দুয়েক দাঁড়িয়ে রইল। ঘুমের ভাব চলে যেতে ও হাঁটা দিল ভেতরে। ড্রয়িং রুমে বসেছিলেন আরিফ নেওয়াজ। অধরা এগিয়ে এসে অবাক কণ্ঠে বলল, আপু ঘুমাওনি এখনো? কত রাত হয়েছে? আরিফ নেওয়াজ এতক্ষণে হাসলেন মেয়েকে দেখে। এতক্ষণ খুবই চিন্তায় ছিলেন। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ঘুমাবো এখন, তুমিও ফ্রেশ হয়ে শুয়ে পড়ো। ঠিক আছে। আরিফ নেওয়াজ চলে গেলেন। অধরা সিঁড়ি বেয়ে উপরে চলে এলো নিজের রুমে। আদ্র আর সোহাও চলে গেল যে যার রুমে। এদিকে রুদ্র গাড়িটা গ্যারেজে রেখে ভেতরে ঢুকলো। মেন দরজা বন্ধ করে ড্রয়িং রুমের লাইটটা নিভিয়ে সেও চলে গেল নিজের রুমে। পরের দিন সকালবেলা অধরার ঘুম ভাঙলো দেরিতে। তখন মোবাইল হাতে নিয়ে দেখলো এখন 8টা বাজে। ও ফোনটা রেখে আড়মোড়া ভেঙে উঠে বসলো। অনেক রাতে ঘুমানোর ফলে ঘুম থেকে এত দেরিতে উঠা। আজও মনটা বেশ ভালো আছে। ও ফ্রেশ হয়ে নিচে এসে সোজা খাবার টেবিলে চলে গেল। আদ্র আগে বসা ছিল। অধরার মনটা আজকে ভালো থাকায় ও আদ্রের চুল টেনে পাশের চেয়ারে বসলো। আদ্র ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকিয়ে বলল, বাহ, আজ সূর্য কোন দিকে উঠেছে রে? আজ তুই আমার মাথায় চুল টান দিলি? কই, আমি দিয়েছি? আমার চুলই তো আমার হাত টান দিল। আমার কথা আমাকে ঘুরিয়ে দিচ্ছিস? এই সময় সোহা এলো কলেজ ড্রেস পরে রেডি হয়ে। ও এসে অধরার পাশে বসলো। অনিমা এসে খাবার বেড়ে দিলেন। অনিমা সোহাকে বললেন, সোহা আজ কিন্তু তোর একাই যেতে হবে। তোর বড় আব্বু মেজো আব্বু ড্রাইভারকে সাথে নিয়ে অফিসে চলে গিয়েছে। কি, এত আগেই চলে গিয়েছে? তাহলে কার সাথে যাব? অনিমা বলল, কেন, আদ্রও তো ভার্সিটি যাবে, ওর সাথে যাবি। সোহা প্লেটের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে। আদ্র খাবার খেয়ে উঠে সোফায় এসে বসলো আর সোহাকে বলল তাড়াতাড়ি খেতে। সোহা খেয়ে চুপচাপ ওর সাথে চলে গেল। বাড়তি কোনো কথাও বলল না। আদ্র বেশ বুঝে শুনে কাজ চালাচ্ছে। আপাতত কিছু বলবে না, পরে ধরবে ওকে। অধরা খাবার খেয়ে নিচে কিছুক্ষণ বসে থেকে উপরে চলে গেল। সামনে পড়লো রুদ্র পকেটে হাত গুজে অধরাকে দেখতে দেখতে বলল, কেমন আছিস? অধরা কিছু বলবে ঠিক তখন তার মাথায় এলো রাতের কথা। রুদ্র বলেছিল ওকে চুপচাপ থাকতে, সেই হিসেবে ও কোনো কথা বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। রুদ্র বলল, তোকে কিছু জিজ্ঞেস করছি। অধরা তখনও চুপ, শুধু তাকিয়ে রইল। রুদ্রর কপাল ধয়ে ভাঁজ ফেলে বলল, মুখে কথা নেই কেন, বোবা হলি নাকি? অধরা আবারও নিশ্চুপ। রুদ্রের রাগ হলো, গম্ভীর কণ্ঠে বলল, কি হয়েছে তোর? অধরা এবারও নিশ্চুপ, তবে আর দাঁড়ালো না, চলে গেল নিজের ঘরের দিকে। রুদ্র কপাল কুঁচকে তাকিয়ে রইল ওর দিকে। ভাবলো, ও কি রাগের কোনো কথা বলেছে নাকি বকেছে? কিছুই তো মনে পড়ছে না। তাহলে কথা বললো না কেন? মুড সুইং নাকি? কি জানি কি হতে পারে। কথাগুলো ভাবতে ভাবতে নিচে এলো। ওর মাথায় তখনও শুধু অধরার কথাই ঘুরপাক খাচ্ছিল। অনিমা ওকে খাবার বেড়ে দিল। ও খাবার খেয়ে চুপচাপ উপরে চলে এলো। অধরা পরীক্ষা দিতে গেল। আজকে রুদ্রকে না বলে ড্রাইভার নামিয়ে দিয়ে গিয়েছে। অন্যদিকে রুদ্র গুরুত্বপূর্ণ কাজে বাহিরে গিয়েছে। অধরা আর রুদ্র বাড়িতে না থাকা বিকেলের দিকে পরে রুকাইয়া, অনিমা আর আদ্র মিটিংয়ে বসেছে। কি করে রুদ্র আর অধরাকে এক করা যায়। অনিমা জানালো তার বড় বোনের ছেলে জীবনকে একদিনের জন্য আসতে বলবে, আর বাকি সব অদ্রই শিখিয়ে দেবে। অধরার পরীক্ষা ভালোই শেষ হলো। কালকে থেকে আর পরীক্ষা নেই। অধরা গেটের কাছে এসে দেখতে পেল রুদ্র দাঁড়িয়ে আছে। অধরা চুপচাপ এসে গাড়িতে উঠলো। রুদ্র আরো অবাক হলো। প্রতিদিন তো এসে বলে যে ভাইয়া যাবেন না, আর কি এমন হলো যে সকাল থেকে কথাই বলছে না, আবার এখনো কোনো কথা বলল না। এই মেয়ে হলোটা কি? রুদ্র গাড়িতে উঠে বসতে বসতে অধরাকে বলে উঠলো, কি
কি রে, কিছু বললি না কেন আজকে? অধরা তাকিয়েই রইল। রুদ্র মাথা নাড়িয়ে বলল, কি রে, কথা বল। আচ্ছা, তোর হয়েছেটা কি রে? কথা কেন বলছিস না? তোকে কিছু বলেছি না নাকি বকেছি? কথা কেন বলছিস না? এবার একটু কথা তো বল। অধরা একটা প্রশ্ন আর কলম বের করলো। অতঃপর সেটা হাঁটুর উপর রেখে লিখলো, আপনি কালকে বললেন যে আমার সামনে চুপ থাকতে, তাই আমি চুপচাপ আছি। প্রশ্নটা রুদ্রের দিকে দিল। রুদ্র সেটা পড়ে কষে ব্রেক করলো। অধরার মাথায় হালকা বাড়ি খেলো, তবুও জেদ করে কোনো কথা বলল না। রুদ্র ওর দিকে তাকিয়ে বলল, তুই একটা ছোট্ট কথা নিয়ে কথা বলছিস না? আরে ভাই, তোকে তখন এমনি বলেছি, তাই বলে সারাদিন কথা বলবি না? তোর বড্ড জেদ রে, ঠিক বাপের মতো। অধরা চেতে উঠল, খবরদার আমার আব্বুকে নিয়ে কথা বলবেন না। রুদ্র মুখ বেঁকিয়ে বলল, এখন কথা বের হয়েছে, কত করে কথা বলায় বললাম, তখন তো বললি না, আর এখন বাপের কথা বলেছি আর সুরসুর করে কথা বললি? পোল্টিবাজ মেয়ে কোথাকার। অধরা ধমক দিয়ে বলল, চুপ করুন, আপনি পোল্টিবাজ, আপনার বাবা পোল্টিবাজ। রুদ্র বাঁকা হেসে বলল, আচ্ছা, এত বড় কথা? আমি বাড়িতে গিয়ে আব্বুকে বলে দিই আপনি তাকে পোল্টিবাজ বলে বকেছেন। রুদ্র গা ছাড়া ভাব নিয়ে বলল, যা গিয়ে বল, দেখবি সামনের সপ্তাহে তোকে বিয়ে দিয়ে দিবে। মানে? রুদ্র তো বলতে পারছে না ও কত বড় ঝামেলায় আছে। আরিফ নেওয়াজ যদি জানে তো তাকে ওর মেয়েকে রুদ্র বকেছে, তাহলে রাগ করে মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। ও এখন বলতেও পারছে না যে অধরাকে ও বিয়ে করবে। যদি বলে তাহলে আরিফ নেওয়াজ মনে করবে যে রুদ্র ওর বাবা মায়ের চাপে বিয়ে করবে। রুদ্রকে বিষয়টা অন্যদিকে ঘুরিয়ে ফেলতে হবে। ওর আরিফ নেওয়াজকে দেখাতে হবে ও অধরাকে ভালোবেসেই বিয়ে করবে। রাতের খাবার খাওয়ার সময় আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজ আগেই খেয়ে চলে গিয়েছিলেন। এখন বসেছে বাড়ির ছেলেমেয়েরা। অনিমা তালে তালে রুকাইয়াকে বলল, ভাবি, জীবনকে চিনেন না? রুকাইয়াও সেই তালে তাল মিলিয়ে বলল, অধরার বড় খালার ছেলে না, কেন, কি হয়েছে? অনিমা হেসে বলল, আরে ও তো কালকে সকালে এই বাড়িতে আসছে, বলা যায় ও অধরার পাগল। রুকাইয়া বলল, হ্যাঁ, ছেলেটা এলে অধরাকে চোখে হারায়। অধরা খেতে গিয়ে বিষম খেলো। রুদ্র তাকালো অনিমার দিকে। অনিমা রুদ্রের দিকে এক পলক তাকিয়ে অধরাকে পানি এগিয়ে দিলেন। আদ্র আদ্র অধরার মাথায় চাপড় মেরে বলল, আস্তে খা। অধরা পানি খেয়ে তার মাকে বলল, আম্মু, জীবন ভাই কালকে আসবে? আসতে চাইছিল না, একটু জোর করে আনছি। আসলে তোর বড় খালার জন্য কিছু জিনিস কিনে রেখেছি, ওগুলো দেওয়ার জন্য ওকে আসতে বলেছি। কালকে সকালে আসবে, সারাদিন থাকবে, পরের দিন চলে যাবে। রুদ্র একটু রাগী কণ্ঠে বলল, জীবন আসতে চাইছিল না, ওকে জোর করার কি দরকার ছিল মেজো আম্মু? তোমার বড় বোনের জিনিসগুলো আমি গিয়ে দিয়ে আসবো নে। আদ্র মনে মনে বলল, কাজ হলো, তবে ভাইয়া জেলাস, এখন খেলা জমে যাবে। অনিমা বললেন, আরে রুদ্র, তোর কষ্ট হবে না, ও তো আসছেই। রুদ্র তপ্ত শ্বাস ফেললো। অধরা আর চোখে তাকালো রুদ্রের দিকে। রুদ্র ছটফট খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়ে অধরাকে উদ্দেশ্য করে বলল, অধরা, খাওয়া শেষ করে রুমে আসিস একটু। অধরা বলল, ঠিক আছে, আসছি। পাশ থেকে সুহা অধরার বাম হাত ধরে থমথমে কণ্ঠে বলল, আপু, তোমার সাথে না একটু কথা আছে, খাওয়া শেষ হলে বলবো। সিরিয়াস কথা? অধরা হেসে বলল, বাহ, আজকে নিজেকে লাকি মনে হচ্ছে, দুজনেই কথা বলতে ডাকছে। ঠিক আছে। রাত 9টা। রুদ্র রুমের মধ্যে পায়চারি করছে। অধরাকে কখন বলে এসেছে খাওয়া শেষ করে রুমে আসতে, কিন্তু ও এখনো আসেনি। ডেকে এসেছে প্রায় আধ ঘন্টা আগে, এখনো কি খাওয়া হয়নি? এদিকে অধরা সোহার রুমে এলো। সোহার কথাগুলো শুনে তারপর যাবে রুদ্রর ঘরে। সোহা মনমরা হয়ে বিছানায় শুয়েছিল। অধরা এসে ওর পাশে বসতে বসতে বলল, কি যেন বলতে চেয়েছিলি বল। সোহা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কিচ্ছু না। কিচ্ছু না মানে? কি বলতে চেয়েছিলি বল। যা নিয়ে কথা বলতে চেয়েছিলাম সেটা তেমন কোনো সিরিয়াস না। তখন যে বলেছিস সিরিয়াস কথা, আর এখন কথা ঘুরাচ্ছিস? আপু, সত্যি কোনো কথা ঘুরাচ্ছি না, কোনো সিরিয়াস কথা না আপু। অধরা ভাবুক হয়ে গেল। সোহা বলল, ইয়ে মানে এমনিই ডেকেছিলাম, একটা কথা বলবো বলে। আজকে তোমার সাথে থাকতে দিবে? ঠিক আছে, আয়। অধরা উঠে রুম থেকে বেরিয়ে গেল রুদ্র রুমের দিকে। ওর রুমের সামনে এসে ডাকলো, ভাইয়া আসবো? আয়। অধরা রুমে ঢুকলো। তোকে কখন বলেছি আসতে, আর তুই এখন এলি? এতক্ষণ লাগে খেতে? না, আসলে সোহা ডেকেছিল, তাই ওর সাথে কথা বলতে বলতে দেরি হলো। তোর আমার থেকে সোহার ডাক বড় হলো? অধরা আর চোখে তাকিয়ে বলল, রুদ্র রেগে গিয়ে বলল, আসলেই বড় হলো? যা, তাহলে এসেছিস কেন? সোহাস কথায় গিয়ে শোন। সোহা নিজের রুমে বাহিরে এসে দরজা লাগিয়ে অধরা রুমের দিকে হাঁটা দিল। সামনে এসে দাঁড়ালো আদ্র। সোহা ওকে পাশ কাটিয়ে চলে যাবে ঠিক তখন আদ্র বলল, কোথায় যাচ্ছিস? আপুর রুমে। কেন? ঘুমাতে। তোর তোর রুমে কি হয়েছে? ওর রুমে যেতে হবে কেন? এমনি ভালো লাগছিল না। ওই কি হয়েছে বলতো? দুদিন ধরে দেখছি আমার সাথে কথা বলছিস না, ঝগড়া করছিস না, চুপচাপ হয়ে গিয়েছিস, কারণ কি? সোহা আদ্রর মুখের দিকে তাকিয়ে বলল, কি কারণ থাকবে? না, তুই প্রতিদিনের ঝগড়া করিস না, তাই জিজ্ঞেস করলাম। ঘুম পাচ্ছে, গেলাম। এই বলে এক সেকেন্ডও দেরি করলো না, সোজা অধরা রুমে ঢুকে গেল। কি জন্য ডেকেছেন তাড়াতাড়ি বলুন। ঘুম পাচ্ছে আমার। রুদ্র রেগে গিয়ে বলল, এত ঘুম ঘুম করিস কেন? কাঁটা চামচ দিয়ে চোখ কিন্তু তুলে ফেলবো। কি জন্য ডেকেছেন বলুন। রুদ্র সোফায় গিয়ে আয়সি ভঙ্গিতে বলল, অধরাকে ডেকে বলল,
বলল কাছে আয়। অধরা এগিয়ে গেল। রুদ্র সোফায় গা এলিয়ে দিয়ে বলল, তোকে আর কি কারণে ডাকবো? ওই যে একটা কারণে মাথা টিপে দিতে। অধরা কপাল কুঁচকে বলল, কি এই জন্য ডেকেছেন? তো কি জন্য ডাকবো? দেখ, এত কথা ভালো লাগছে না, মাথাটা ম্যাসেজ করে দে। পারবো না, পারবো না, পারবো না, ঘুম পাচ্ছে, এগুলো বলেও লাভ হবে না, ফটাফট হাতের কাজ শুরু কর। অধরা কোনো উপায় না পেয়ে রুদ্রর মাথাটা আজকে ম্যাসেজ করে দিল। এর পরপরই রুদ্র বলল, অধরা একটা কথা বলবো। হ্যাঁ বলুন। তোর খালাতো ভাই কেমন রে? অধরা তালে তালে বলে দিল, কেমন আবার? জীবন ভাইয়া তো ভালোই। রুদ্র চোখ খুলে বলল, ভালো। রুদ্র কড়া গলায় বলল, কালকে ওই ছেলে আসবে, ওর আশেপাশে যেন তোকে না দেখি। আশেপাশে যাব না কেন? আমার খালাতো ভাই হয়, তোকে যেতে না করেছি, তুই যাবি না। কেন যাব না? রুদ্র চোখ বন্ধ করে নিল। অধরা জিজ্ঞেস করলো, কেন যাব না? কেন আবার প্রশ্ন করছিস? যেতে না করছি মানে যাবি না। অধরা অবলীলা বলে উঠল, ঠিক আছে, তবে এর একটা কারণ দেখান, তাহলে যাব না। রুদ্র চোখ খুলে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, কারণ যদি বলতে যাই তাহলে একটা না অনেকগুলো কারণ বের হবে। তো বলুন। রুদ্র অধরা চোখে চোখ রেখে বলল, তুই কি বুঝিস না কেন যেতে না করেছি? অধরা চোখ নামিয়ে নিল, হাত কসলাতে কসলাতে বলল, ঠিক আছে, যাব না। রুদ্র হুট করে বলল, এখন রুমে যা। চলে যাব? রুদ্র হেসে বলল, তাহলে থেকে যা। অধরা চোখ ছোট ছোট করে বলল, আব্বুকে বলে দিব আপনি আমাকে কুপ্রস্তাব দিচ্ছেন। রুদ্র অবাক কণ্ঠে বিড়বিড় করে বলল, তাহলে আর কি? এমনিই শ্বশুর আব্বা রিজেক্ট করে রেখেছে, এই শুনলে উনি আমাকে ডাবল রিজেক্ট করবে। অধরা যেতে যেতে বলল, আজকের মতো কিছু বললাম না, এরপরে বললে আব্বুকে বলে দিব। ওর কথায় রুদ্র হাসলো। চলে গেল অধরা। রুদ্র ওর যাওয়ার পানে তাকিয়ে থেকে আবারও সোফায় হেলান দিল। নিজেই বিড়বিড় করে বলল, ভাই কি যে ভুল করেছিলাম বিয়ে করব না বলে। এখন বলতেও পারছি না ওকে বিয়ে করব। কি করা যায় এখন? এখন মেজো আব্বুর সামনে একটু প্রেমিক পুরুষ হতে হবে, না হলে তার মন জয় করা অনেক কষ্ট হবে। তার যোগ্য জামাই হয়ে দেখাতেই হবে।